ধরো তুমি একটা কম্পাউন্ডের নাম লিখতে বসলে, শব্দমূল বা ওয়ার্ড রুট জানো, প্রত্যয় বা সাফিক্সও জানো, কিন্তু নামটা স্টিল কমপ্লিট হচ্ছে না। কিন্তু কেন? কারণ তুমি এখনও উপসর্গ বা প্রিফিক্স অ্যাড করনি। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা সায়েন্স একাডেমি। এই চ্যানেলে আমরা আইইউপিএসসি নমেনক্লেচারের একটা কমপ্লিট সিরিজ চালাচ্ছি, যেখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু একদম ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তুমি আইইউপিএসসি এর বেসিক শব্দমূল বা ওয়ার্ড রুট আর প্রত্যয় বা সাফিক্স এখনও ক্লিয়ার করে না থাকো, তাহলে আগে পার্ট 1টা দেখে নাও, তাহলে এটা বুঝতে আরও ইজি লাগবে। আর যদি অলরেডি দেখে থাকো তাহলে চলো আজকের মেইন টপিকে ঢুকি, প্রিফিক্স বা উপসর্গ। তো চলো এবার উপপদ বা উপসর্গ বা প্রিফিক্স শুরু করা যাক। উপপদ বা উপসর্গ হলো সেই সব গ্রুপ বা অ্যাটম যা মেইন চেনের সাইডে যুক্ত থাকে, কিন্তু মেইন কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ নয়। আর এই গ্রুপগুলোর নামই উপসর্গ হিসেবে লিখিত হয়। যেমন আমরা পার্ট 1-এ দেখেছিলাম শব্দমূল বা ওয়ার্ড রুট সম্পর্কে এবং প্রত্যয় বা সাফিক্স সম্পর্কে। সেখানে আমরা দেখেছিলাম সাফিক্স দুই প্রকারের, প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়। আমরা অপ্রধান প্রত্যয় দেখেছিলাম যে ওখানে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ থাকে, যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, এস্টার, নাইট্রাইল ইত্যাদি। আরও অনেক রয়েছে। কিন্তু এই গ্রুপগুলো ছাড়াও এমন কিছু গ্রুপ রয়েছে যেগুলোকে আমরা কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলি না। যেমন দেখো নিচে উদাহরণ রয়েছে ফ্লুরো, ক্লোরো, ব্রোমো, নাইট্রো, মিথাইল। এগুলি হলো উপপদ বা উপসর্গ। মানে পুরো বিষয়টাকে আর একবার সংক্ষেপে বুঝে নেওয়া যাক। মানে আইইউপিএসসি নমেনক্লেচার পদ্ধতিতে এমন কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপগুলোকে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলা হয় না। যেমন নিচের উদাহরণগুলি দেখে নাও। এই গ্রুপগুলোকেই বলা হয় উপপদ বা উপসর্গ বা প্রিফিক্স। জৈব যৌগের আইইউপিএসসি নামকরণে ব্যবহৃত উপসর্গগুলি মূলত দুই প্রকার। 1 নম্বর প্রধান উপসর্গ বা প্রাইমারি প্রিফিক্স এবং 2 নম্বর অপ্রধান উপসর্গ বা সেকেন্ডারি প্রিফিক্স। তো চলো প্রথমে প্রধান উপসর্গ বা প্রাইমারি প্রিফিক্স সম্পর্কে জানা যাক। বলয়াকার এবং বলয়াকার নয় এমন যৌগগুলির মধ্যে পার্থক্য করার জন্য প্রধান উপসর্গ ব্যবহার করা হয়। মানে ওপেন চেন স্ট্রাকচার থাকলে আমরা প্রধান উপসর্গ ব্যবহার করি না। ওপেন চেন স্ট্রাকচার বলতে যেমন নিচের বাঁদিকের চার্টটা দেখো, সেখানে প্রোপেনের স্ট্রাকচারটা দেখো বাঁদিকের, CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH3। এরকম খোলা স্ট্রাকচার থাকলে আমরা প্রধান উপসর্গ ব্যবহার করি না। প্রধান উপসর্গ তখনই ব্যবহার করা হয়, যেমন ধরো ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, পঞ্চভুজ, তারপর বেনজিন টাইপের স্ট্রাকচার থাকলে, এরকম বদ্ধ স্ট্রাকচার থাকলে আমরা প্রধান উপসর্গ ব্যবহার করি। আর এই প্রধান উপসর্গ হিসেবে সাইক্লো শব্দটি ব্যবহার করা হয়। যেমন নিচের উদাহরণগুলি দেখো। প্রথমে বাঁদিকের চার্টটা দেখো, ওখানে আছে CH3 CH2 CH3। এটার আইইউপিএসসি নামকরণ করলে হবে প্রোপেন। তার পাশে দেখো ত্রিভুজ টাইপের স্ট্রাকচার রয়েছে, ওখানেও 3টি কার্বন রয়েছে, তাই শব্দমূল হবে প্রপ, এবং সিঙ্গেল বন্ড রয়েছে তাই প্রত্যয় হবে ইন। যেহেতু এটা বদ্ধ টাইপের স্ট্রাকচার, তাই এখানে প্রধান উপসর্গ হিসেবে সাইক্লো ওয়ার্ডটা নামের প্রথমে ইউজ করতে হবে, তাই সম্পূর্ণ আইইউপিএসসি নামটি হবে সাইক্লোপ্রোপেন। তারপর নিচের উদাহরণটি দেখো, ওটাতে রয়েছে CH3 CH2 CH2 CH3। এটার আইইউপিএসসি নামকরণ করলে হবে বিউটেন। এখন তার পাশে দেখো বর্গক্ষেত্র আকারের একটা স্ট্রাকচার রয়েছে, এখানেও 4টি কার্বন রয়েছে, তাই শব্দমূল হবে বিউট। এখানে নামটি ভুল লেখা হচ্ছে, সরি, এখানে সাইক্লোপ্রোপেন লেখা আছে, এই নামটি হবে সাইক্লোবিউটেন। শব্দমূলটি হবে বিউট। যেহেতু সিঙ্গেল বন্ড রয়েছে তাই প্রত্যয় হবে এন, এবং যেহেতু বদ্ধ টাইপের স্ট্রাকচার তাই নামের আগে ইউজ করব আমরা সাইক্লো শব্দটি, তাই সম্পূর্ণ নাম হবে সাইক্লোবিউটেন। এখানে ভুল করে সাইক্লোপ্রোপেন লেখা আছে।
তারপর তার পাশের এক্সাম্পলটি দেখো, এখানেও প্রাইমারি প্রিফিক্স হবে সাইক্লো, যেহেতু এটা একটা বদ্ধ টাইপের স্ট্রাকচার। শব্দমূল হবে পেন্ট আর প্রাইমারি সাফিক্স হবে এন, তাই সম্পূর্ণ নাম হবে সাইক্লোপেন্টেন। এবং নিচে আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন সাইক্লোহেক্সেন 1 অল, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন ইত্যাদি। এবার আমরা অপ্রধান উপসর্গ বা সেকেন্ডারি প্রিফিক্স সম্পর্কে জানব। IUPAC নামকরণ পদ্ধতিতে কিছু গ্রুপ আছে যাদের কার্যকরী গ্রুপ বা অপ্রধান প্রত্যয় হিসেবে গণ্য করা হয় না, এদেরকে প্রতিস্থাপক হিসেবে গণ্য করা হয়। এগুলি হলো অপ্রধান উপসর্গ এবং এদেরকে শব্দমূলের আগে ইংরেজি অধ্যক্ষরের বর্ণক্রমে যুক্ত করা হয়। মানে আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে প্রত্যয় দুই প্রকারের, প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়। সেই অপ্রধান প্রত্যয় হলো কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপ ছাড়াও এমন কিছু গ্রুপ আছে যেগুলোকে ফাংশনাল গ্রুপ বলা হয় না, সেই গ্রুপগুলোকে আমরা বলি হচ্ছে অপ্রধান উপসর্গ এবং এগুলোকে প্রতিস্থাপক হিসেবে গণ্য করা হয়। এবং লাস্ট লাইনটি যে রয়েছে এগুলি হলো অপ্রধান উপসর্গ এবং এদেরকে শব্দমূলের আগে ইংরেজি অধ্যক্ষরের বর্ণক্রমে যুক্ত করা হয়। এই লাইনটির মানে কি? এই লাইনটির মানেটি হলো, ধরো কোনো একটা যৌগে ক্লোরিন এবং ফ্লোরিন এই দুটো সেকেন্ডারি প্রিফিক্সই আছে, তো কোনটাকে আগে লেখা হবে? আগে লেখা হবে সেটাকে যেটা ইংরেজি অ্যালফাবেটে প্রথমে আসে। তো ফ্লোরিন আর ক্লোরিন শুরু হয় সি দিয়ে এবং ফ্লোরিন শুরু হয় এফ দিয়ে। তো ইংরেজি অ্যালফাবেটে ক্লোরিনের সিটি আগে আসে, তাই আগে আমরা সেই যৌগটিতে ক্লোরিনের নামটা আগে লিখব, তারপরে ফ্লোরিনের নামটি পরে লিখব। এটাই হলো ইংরেজি অধ্যক্ষরের বর্ণক্রমে যুক্ত করা। মানে আরও একটা এক্সাম্পল নিই, ধরো কোনো একটি যৌগে আয়োডিন এবং ব্রোমিন এই দুটো অপ্রধান উপসর্গ রয়েছে। কোনটিকে আগে লিখব? যেটির স্টার্টিং লেটারটা ইংরেজি বর্ণমালায় প্রথমে আসে। যেমন ব্রোমিন আর আয়োডিনের মধ্যে বি আগে আসে, তাই আগে আমরা ব্রোমো লিখব, তারপরে আয়োডো লিখব। তো এখানে আমাদের উপসর্গ শেষ হয়ে গেল। এখন অবধি আমরা যা শিখেছি সেটি হলো, সর্বপ্রথমে পড়েছি শব্দমূল কী, তারপর দেখলাম প্রত্যয় দুই প্রকারের, প্রধান প্রত্যয় এবং অপ্রধান প্রত্যয়। তারপর আমরা এখন দেখলাম উপসর্গ দুই প্রকার, প্রধান উপসর্গ এবং অপ্রধান উপসর্গ। এবার আমরা দেখে নেব একটি জৈব যৌগের সম্পূর্ণ নামকরণ লিখতে হলে পরপর কী লিখতে হয়। সুতরাং একটি জৈব যৌগের সম্পূর্ণ নাম লিখতে হলে সবার প্রথমে লিখতে হয় অপ্রধান উপসর্গ, তারপর লিখতে হয় প্রধান উপসর্গ, তারপর শব্দমূল, তারপর প্রধান প্রত্যয়, তারপর অপ্রধান প্রত্যয়। যেমন নিচের উদাহরণটি দেখো, CH3 সিঙ্গেল বন্ড CHCl সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH। এই যৌগটির ক্ষেত্রে এখানে অপ্রধান উপসর্গ কী রয়েছে? ক্লোরো রয়েছে। শব্দমূল কী হবে? শব্দমূল হবে কটা কার্বন রয়েছে সেটা কাউন্ট করি, 1 2 3 4, 4টে কার্বনের জন্য শব্দমূল হবে বিউট। এবং এখানে সবগুলো সিঙ্গেল বন্ড রয়েছে, সিঙ্গেল বন্ড থাকার জন্য প্রত্যয় হবে এন। আর অপ্রধান প্রত্যয় হবে অ্যালকোহল রয়েছে এখানে OH, তাই অপ্রধান প্রত্যয় হবে অল। এই যৌগটিতে দেখা যাচ্ছে প্রধান উপসর্গ নেই, সুতরাং যৌগটির IUPAC নাম হবে ক্লোরো প্লাস বিউট প্লাস আন। এখানে সব সিঙ্গেল বন্ড রয়েছে, প্রধান প্রত্যয় তো হওয়ার কথা ছিল ANEN, কিন্তু লাস্টে ইটা কেন বাদ গেল এটা তোমরা কমেন্টে লিখো তো। প্লাস অল, তাই সম্পূর্ণ নামটি হবে 3-chlorobutan-1-ol। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই নামকরণ করার সময় যে এই অপ্রধান উপসর্গ রয়েছে, তারপর ডাবল বন্ড থাকলে বা ট্রিপল বন্ড থাকলে বা এই ফাংশনাল গ্রুপ থাকলে OH বা থাকলে এর পজিশনগুলো নামকরণে লিখতে হয়। যেমন আমি এই নামকরণটিতে লিখেছি, দেখো ক্লোরিন কত নম্বর কার্বনে রয়েছে? 3 নম্বর, তাই 3 লিখেছি। এবং OHটা দেখো 1 নম্বর কার্বনে রয়েছে, তাই ওখানে 1 লিখেছি। এই নাম্বারিংগুলো করতে হবে নামকরণ করার সময়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই উদাহরণটিতে CH3 সিঙ্গল বন্ড CHCl সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড OH এই উদাহরণটিতে আমি
ডান দিক থেকে কেন কার্বনগুলো কাউন্ট করেছি, বাঁ দিক থেকে তো কাউন্ট করা যেত। বাঁ দিক থেকে কাউন্ট করলে ক্লোরিনটি হতো দেখো 2 নম্বর কার্বনে এবং ওএইচটি যেটা আছে ওটা হতো 4 নম্বর কার্বনে। তাহলে নামটা হতো 2 ক্লোরোবিউটান 4 অল। এটা কেন করিনি আমি, ডান দিক থেকে কেন কার্বনগুলোকে কাউন্ট করেছি, এর অ্যান্সারটা আমি এখন দেবো না, তোমরা ভিডিওটি দেখতে থাকো, দেখতে দেখতেই এর অ্যান্সারটা পেয়ে যাবে। তো চলো এখন বিষয়গুলোকে উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝা যাক। এই প্রথম উদাহরণটি দেখো, CH3 সিঙ্গল বন্ড CH3। এখানে দুটো কার্বন রয়েছে, মানে শব্দমূল কী হবে, শব্দমূল হবে মিথ ইথ, ইথ হবে শব্দমূল, আর সব সিঙ্গল বন্ড রয়েছে তাই এর প্রত্যয় হবে এন। তাহলে সম্পূর্ণ IUPAC নামটি হবে ইথেন। আর এই IUPAC নামকরণ করার সময় এরকম বক্স বানিয়ে উপরে কাউন্টিং করে নামকরণটা করতে হয়, দুপাশ থেকে কাউন্টিং করতে হয়। এবার দ্বিতীয় উদাহরণটি দেখা যাক। দেখো এখানে কি রয়েছে, CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH3। এখানে মোট 4টি কার্বন রয়েছে তাই শব্দমূল হবে বিউট, আর সব সিঙ্গল বন্ড রয়েছে তাই প্রত্যয় হবে এন, তো সম্পূর্ণ নাম হবে বিউটেন। আর এরকম বক্স বানিয়ে উপরে কাউন্টিং করতে হবে উপর নিচে। তো চলো এবার তৃতীয় উদাহরণটি দেখা যাক। দেখো কি রয়েছে, CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH2 তার নিচে CH3। এখানে মোট টোটাল 6টি কার্বন রয়েছে তাই শব্দমূল হবে হেক্স, এবং সব সিঙ্গল বন্ড রয়েছে তাই প্রত্যয় হবে এন, তাই সম্পূর্ণ নামটি হবে হেক্স প্লাস এন, হেক্সেন। তো চলো এবার তোমাদের এই বক্স বানানোর বিষয়টাকে একদম সহজভাবে বুঝিয়ে দিই। একটু আগে আমি বললাম যে IUPAC জৈব যৌগের নামকরণ করার সময় এরকম বক্স বানিয়ে ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে কাউন্টিং করে নাম্বারিং করে নামকরণ করতে হয়। হ্যাঁ, তো নামকরণ করার সময় এরকম বক্স বানাতে হয়, কিন্তু বক্স বানানোর জন্য দুটো কন্ডিশন মাথায় রাখতে হয়। 1 নম্বর হচ্ছে জৈব যৌগটার সর্বাধিক কার্বনই হচ্ছে বক্সের ভিতর থাকবে, মানে সবচেয়ে বেশি কার্বন বক্সের ভিতর রাখতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে লাইন দুটো যেন একে অপরের সমান্তরাল হয়, সবসময় সমান্তরাল হতে হবে। যেমন বিবেচনা কর ট্রেনের ট্র্যাকের কথা। ট্রেনের ট্র্যাক সবসময় সমান্তরাল হয়, একটি ট্র্যাক ডান দিকে ঘুরলে দ্বিতীয় ট্র্যাকটিও যেমন ডান দিকে ঘোরানো হয়, সেরকমই এখানেও বক্স বানানোর সময় দুটো লাইন যদি সমান্তরাল হয় তাহলে একটি লাইন যদি বাঁ দিকে ঘোরে তাহলে দ্বিতীয় লাইনটাকেও আমাদের বাঁ দিকেই ঘোরাতে হবে। যেমন উদাহরণটি দেখো এখানে, CH3 সিঙ্গল বন্ড CH2 সিঙ্গল বন্ড CH এর উপরে রয়েছে একটি কার্বন CH3, আর CH এর নিচে রয়েছে দুটি কার্বন C2H6। যে পাশে বেশি কার্বন থাকবে বক্সটাকে সেদিকে বানাতে হবে, তাই বক্সটা নিচের দিকে নামবে। দেখো এখানে দুটো লাইন নিচের দিকে নেমেছে, একটা লাইন শুধু নামলে হবে না, এরকম হলে চলবে না যে একটা লাইন নিচের দিকে নেমেছে একটা লাইন উপর দিকে উঠে গেছে, তারপর দুটোকে একসাথে ঘুরিয়ে পেঁচিয়ে মিট আপ করেছি, মিলিয়ে দিয়েছি, এরকম করলে হবে না। একে অপরের সমান্তরাল থাকতে হবে সবসময়। বা C2H6টাকে এইভাবে লেখা যেতে পারে, দেখো অর দিয়ে দেওয়া আছে CH এর নিচে, CH3 সিঙ্গল বন্ড CH3 এইভাবে লেখা যেতে পারে। তো এটা গেল বক্সটা কীভাবে বানাতে হয় সেটার নিয়ম। এবার আমি বলেছি নাম্বারিং করতে হয় ডান দিক থেকে আর বাঁ দিক থেকে, দুই দিক থেকেই, কিন্তু এই নাম্বারিংটা করার কী প্রয়োজন? আমরা তো এমনিতেই দেখে বুঝতে পারছি যে এখানে কতগুলো কার্বন রয়েছে না রয়েছে, নাম্বারিং করার প্রয়োজনটা কী? নাম্বারিং করার প্রয়োজনটা হচ্ছে, ধরো কোনো জৈব যৌগে ডাবল বন্ড থাকলো বা ট্রিপল বন্ড থাকলো বা ব্রাঞ্চিং থাকলো বা সেকেন্ডারি সাফিক্স থাকলো, এই সব কিছু থাকলে তখন আমাদের তাদের পজিশনগুলো লিখতে হয়। আমি আগে বলেছি এগুলোর পজিশন লিখতে হয় নামকরণ করার সময়, এই জন্যই আমাদের নাম্বারিং করতে হয়। এবার পরের উদাহরণটি দেখো কি রয়েছে, CH3 সিঙ্গল বন্ড CH এর উপর মাত্র একটি কার্বন রয়েছে আর CH এর নিচে 3টি কার্বন রয়েছে, তার মানে বক্সটাকে কোন দিকে বানানো হবে? অবশ্যই নিচের দিকে, কারণ আমি বলেছি বক্সের ভিতরে সর্বাধিক কার্বন থাকতে হবে। আর ডান দিকেও CH এর ডান দিকেও একটি কার্বন রয়েছে, কিন্তু সেদিকে করব না, কারণ কি সেদিকে করলে সর্বাধিক কার্বন থাকছে না। অর দিয়ে দেখো লেখা আছে C3H9, এটাকে এইভাবে লেখা যেতে পারে CH এর নিচে। এবার পরের উদাহরণটি দেখা যাক। দেখো কি রয়েছে,
CH3 সিঙ্গেল বন্ড CH, তার নিচে C2H5, তারপর সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, তার উপরে রয়েছে সিঙ্গেল বন্ড দিয়ে C2H5 এবং তারপর রয়েছে সিঙ্গেল বন্ড CH3। তো এখানে বক্সটাকে কীভাবে বানাবো দেখো, 1 নম্বর পদ্ধতি যেভাবে আমি বক্সটা বানিয়েছি সেইভাবে বানালে বক্সের ভিতর শুধু 5টাই কার্বন থাকছে, এভাবে বানালে হবে না। তারপর 2 নম্বরটা দেখো, ওইভাবে বানালেও বক্সের ভিতর শুধু 6টা কার্বন থেকে যাচ্ছে, সর্বাধিক কার্বন হচ্ছে না। তারপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা এইভাবে বানালেও ভুল হচ্ছে। কিন্তু 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে সব দিক দিয়ে লাইন দুটো সমান্তরালে রয়েছে এবং বক্সটাতে সর্বাধিক কার্বনও রয়েছে। দেখো কটি কার্বন রয়েছে, 7টি, এবং একে অপরের সমান্তরালে হচ্ছে লাইন দুটো, তাই 4 নম্বরটাই ঠিক হয়েছে এখানে। এখন তোমাদের মনে এটা হতে পারে যে 3 নম্বর অপশানটাও তো এখানে ঠিক হয়েছে, 3 নম্বরটাতে যেভাবে আমি বক্সটা বানিয়েছি এখানে একে অপরের সমান্তরাল রয়েছে আর সর্বাধিক কার্বনও থাকছে, তাহলে আমি 3 নম্বর অপশানটা কেটে রেখেছি কেন, ক্রস দিয়ে রেখেছি কেন? দেখো 3 নম্বর অপশানটাতে আমি যদি বাদিক থেকে কাউন্টিং করি তাহলে CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, মানে 1 2 3 4, 4 নম্বর। 4 নম্বর কার্বনের পর দেখো তার ডান দিকেও একটি কার্বন রয়েছে CH3 এবং উপরে দুটো কার্বন রয়েছে C2H5। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 5 নম্বর কার্বন কোনটাকে বলবো, ডান দিকেরটাকে 5 নম্বর কার্বন বলবো নাকি CH এর উপরের কার্বনটাকে 5 নম্বর কার্বন বলবো? এইভাবে বক্সটা বানালে এই সমস্যাটা দাঁড়াচ্ছে, 5 নম্বর কার্বন বলবো কোনটাকে, উপরেরটাকে নাকি ডান দিকেরটাকে? তাই এইভাবে বক্সটা বানাবো না, এইভাবে বক্সটা বানালে সমস্যা তৈরি হচ্ছে। এরপর আরেকটি উদাহরণ দেখো, এই উদাহরণটিতে কি রয়েছে, CH3 সিঙ্গেল বন্ড CH, তার নিচে C2H5, তারপর সিঙ্গেল বন্ড CH2, তারপর সিঙ্গেল বন্ড C, তার নিচে ডাবল বন্ড O, তারপর সিঙ্গেল বন্ড CH2, তারপর সিঙ্গেল বন্ড CH, তার ডান দিকে সিঙ্গেল বন্ড CH3 এবং তার CH এর নিচে সিঙ্গেল বন্ড C2H5। দেখো আমি যেইভাবে এই যৌগটিতে বক্সটা বানিয়েছি সেইভাবে বক্সটি বানালেই একমাত্র বক্সের ভিতরে সবচেয়ে বেশি বা সর্বাধিক কার্বন থাকছে, আর অন্য যে কোনোভাবে বানালে থাকছে না সর্বাধিক। আর এইভাবে বানানোর ফলে লাইনগুলো সমান্তরালে রয়েছে একে অপরের। তো চলো এবার 4 নম্বর উদাহরণটি দেখা যাক। এবার তোমরা বুঝতে পারবে যে আমি নাম্বারিংটা কেন করতে বলেছিলাম। এই যৌগটিতে দেখো কি রয়েছে, CH3 সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। দেখো এখানে ডাবল বন্ড রয়েছে, আমি বলেছিলাম ডাবল বন্ড থাকলে এর পজিশন লিখতে হয়, এই জন্য হচ্ছে নাম্বারিংটা করতে হয়। দেখো আমি যদি বাদিক থেকে নাম্বারিং করি তাহলে কি হচ্ছে, 3 নম্বর কার্বনের ডাবল বন্ড থাকছে, আর যদি আমি ডান দিক থেকে কাউন্টিং করি তাহলে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকছে। এখন কথা হচ্ছে কোনটা লিখবো নামকরণ করার সময়, বাঁ দিক থেকে কাউন্টিং করলে 3 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকছে, আর ডান দিক থেকে কাউন্টিং করলে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকছে, তাহলে নামকরণ করার সময় 3 লিখবো না 2 লিখবো, নাকি দুটোই লিখবো, নাকি দুটো নামকরণ হতে পারে, কোনটা ঠিক? তো এখানে মেন কথাটা হচ্ছে যেই পাশ থেকে কাউন্ট করলে ডাবল বন্ডের কার্বনটা সবচেয়ে ছোট সংখ্যা পাবে আমাদেরকে সেই দিক থেকে কাউন্ট করতে হবে। মানে এই উদাহরণটিতে দেখো ডান দিক থেকে কাউন্টিং করলে ডাবল বন্ডের কার্বনটা 2 নম্বর পাচ্ছে আর বাঁ দিক থেকে কাউন্টিং করলে 3 নম্বর পাচ্ছে, তাই আমরা ডান দিকেরটাকে বেশি প্রিফারেন্স দেব, কারণ ডান দিক থেকে কাউন্টিং করলে ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে। তাই এখানে নামকরণটি কী হবে, কটি কার্বন রয়েছে, 5টি কার্বন রয়েছে, তাই এখানে শব্দমূল হবে পেন্ট। আর ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডের জন্য কী হবে, প্রত্যয় হবে ইন, আর পজিশন তো মিডিলে লিখতে হবে, তাই সম্পূর্ণ নামটি হবে পেন্ট টু ইন। দেখো আমি উপরে যে লিখেছি নামকরণটা পেন্ট প্লাস ইন, পেন্টিন, ডাবল বন্ডের পজিশন ছাড়া নামকরণটা লিখেছি, তাই এটা ভুল। তোমরা আরেকটি কাজ করতে পারো, আমি যে এই উদাহরণগুলিকে বলছি এই উদাহরণগুলিকে তোমরা নিজেদের প্র্যাকটিসের জন্য খাতায় লিখে করতে পারো। তো চলো এবার 5 নম্বর উদাহরণটি দেখা যাক। এখানে কি রয়েছে, CH3 সিঙ্গল বন্ড C, ট্রিপল বন্ড CH। ট্রিপল বন্ডের ক্ষেত্রেও সেম, যেই পাশ থেকে কাউন্ট করলে ট্রিপল বন্ডের কার্বনটি ছোট সংখ্যা পাবে সেই দিকটাকে আমরা বেশি প্রিফারেন্স দেব। দেখো এখানে আমরা যদি বাঁ দিক থেকে কাউন্ট করি তাহলে 1 2, ট্রিপল বন্ডের কার্বনটা 2 নম্বর পাচ্ছে, আর আমরা যদি ডান দিক থেকে কাউন্ট করি তাহলে ট্রিপল বন্ডের কার্বনটা 1 নম্বর পাচ্ছে, তাই আমরা 1 নম্বর পজিশনটাকে বেশি প্রাধান্য দেব।
তাই এখানে শব্দমূল কী হবে, 3টি কার্বন আছে, 3টি কার্বনের জন্য শব্দমূল হবে প্রপ। আর ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডের জন্য প্রত্যয় কী হয়, YNE, আইন হয়। আর পজিশন কী হবে, পজিশনটা 1 হবে, তাই সম্পূর্ণ নামটি হবে প্রপ 1 আইন। এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো একটু আগে বললেন যে পজিশন ছাড়া নামকরণ লিখলে সেই নামকরণটি ভুল হয়, কিন্তু আপনি প্রপ 1 আইনের উপরে তো ট্রিপল বন্ডের পজিশন ছাড়াই নামকরণ লিখেছেন, আবার ওটাতে রাইট দিয়ে রেখেছেন, কেসটা কি স্যার? আসলে ব্যাপারটা হচ্ছে 1 নম্বর পজিশনটা তোমরা নামকরণের চাইলে লিখতেও পারো, নাও লিখতে পারো। শুধুমাত্র এই 1 নম্বর পজিশনটাকে আমরা IUPAC নামকরণে বাদ দিতে পারি, শুধুমাত্র এই 1 নম্বরটাকেই। 1 নম্বর আমরা নাও লিখতে পারি, আবার লিখতেও পারি, দুটোই ঠিক। অন্য কোনো নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। 2, 3, 4, 5 এগুলো সব লিখতে হবে, শুধুমাত্র এই 1 নম্বরটাকেই আমরা বাদ দিতে পারি। তো এবার এই 6 নম্বর উদাহরণটির IUPAC নামকরণ কী হবে এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এমন কি হতে পারে যে একটা যৌগের মধ্যেই একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকলো, মানে একটা যৌগের মধ্যেই 2, 3, 4, 5টে ডাবল বন্ড আছে, এরকম যৌগ কি হতে পারে? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, হতে পারে। যেমন এই 7 নম্বর উদাহরণটি দেখে নাও, এখানে কি রয়েছে, CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2। দেখো এই যৌগটিতে পরপর 2টি ডাবল বন্ড রয়েছে। তো এই যৌগটির নামকরণটি করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই যে 2টো থাকলে আমরা ইউজ করি ডাই, 3টে থাকলে আমরা ইউজ করি ট্রাই, এবং 4টে থাকলে আমরা ইউজ করি টেট্রা। এই 3টে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে 2টো ডাবল বন্ড আছে তাই এখানে ইউজ হবে ডাই, 3টে থাকলে ইউজ হতো ট্রাই, এবং 4টে থাকলে ইউজ হতো টেট্রা। এখন দেখো এই যৌগটির নামকরণ করার সময় আমাদের সামনে আরেকটি সমস্যা এসে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম যে ডাবল বন্ড থাকলে যেই পাশ থেকে কাউন্ট করলে ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে সেই পাশের নাম্বারটাকে আমরা বেশি প্রেফারেন্স দেব। কিন্তু এই যৌগটির ক্ষেত্রে দেখো আমরা যদি বাঁদিক থেকে কাউন্ট করি তাহলে বাঁদিকের ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে, আবার যদি ডান দিক থেকে কাউন্ট করি তাহলে ডান দিকের ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে। তাহলে এই যৌগটার ক্ষেত্রে কি করব আমরা, এই জিনিসটাকে এখন আমরা বুঝব। তো এই রকম যৌগের নামকরণ করার সময় প্রথমে তো এরকম বক্স বানিয়ে ডান দিক থেকে এবং বাঁ দিক থেকে কাউন্টিং করে নাম্বারগুলো লিখে নিতে হবে। এখানে মোট রয়েছে 6টি কার্বন, তার জন্য কি হয়, মিথ, ইথ, প্রপ, বিউট, পেন্ট, হেক্স। 6টি কার্বন থাকলে শব্দমূল হয় হেক্স। এবার এরকম যৌগের নামকরণ করার জন্য দেখো আমরা যদি প্রথমে বাঁ দিক থেকে কাউন্ট করি তাহলে প্রথম ডাবল বন্ডের কার্বনটা পাচ্ছে 2 নম্বর এবং দ্বিতীয় ডাবল বন্ডের কার্বনটা পাচ্ছে 5 নম্বর। আবার যদি ডান দিক থেকে কাউন্ট করি তাহলে প্রথম ডাবল বন্ডের কার্বনটা পাচ্ছে 1 নম্বর এবং দ্বিতীয় ডাবল বন্ডের কার্বনটা পাচ্ছে 4 নম্বর। তো এইখানে কী করতে হয়, এইখানে আমরা যে বাদিক থেকে কাউন্ট করেছি বাদিক থেকে কাউন্ট করে প্রথম ডাবল বন্ডের কার্বনটা পেয়েছে 2 নম্বর এবং দ্বিতীয় ডাবল বন্ডের কার্বনটা পেয়েছে 5 নম্বর, এটাকে যোগ করব। তারপরে আমরা ডান দিক থেকে কাউন্ট করে যে 1 আর 4 পেয়েছি এটাকে যোগ করব। এই নাম্বারগুলোকে যোগ করে যেই পাশ থেকে যোগ করলে ছোট সংখ্যা আসবে আমরা সেই নাম্বারটাকে বেশি প্রেফারেন্স দেব। যেমন দেখো আমরা বাঁ দিক থেকে কাউন্ট করে কী কী পেয়েছি, 2 আর 5, এটাকে যোগ করলে হয় 7। আর ডান দিক থেকে কাউন্ট করে কী কী পেয়েছি, 1 আর 4, এটাকে যোগ করলে হয় 5। তো আমরা প্রিফারেন্স দেব ডান দিক থেকে কাউন্ট করাটাকে, কারণ ডান দিক থেকে কাউন্ট করে অ্যাড করলে সেগুলো কম নম্বর আসছে, ছোট সংখ্যা আসছে, 5 আসছে। আর বাঁ দিক থেকে কাউন্ট করে আমরা পেয়েছি 7, তাই আমরা নামকরণ করার সময় 1 আর 4 এই দুটো নাম্বারকে বেশি প্রাধান্য দেব। তাই সম্পূর্ণ নামটি হবে হেক্স 1,4 ডাই ইন, এটা হচ্ছে সম্পূর্ণ নামটি। এখানে হেক্স হচ্ছে শব্দমূল, 1,4 হচ্ছে ডাবল বন্ডের পজিশন, আর ডাই হচ্ছে দুটো ডাবল বন্ড রয়েছে তাই ডাই ইউজ হয়েছে, আর ডাবল বন্ড রয়েছে তাই প্রত্যয় হবে ইন, ENE। এটা হচ্ছে সম্পূর্ণ IUPAC নাম। তো একই যৌগের মধ্যে একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকলে ঠিক এইভাবেই নামকরণটি করতে হয়। এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে একই যৌগের মধ্যে একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকতে পারে, এটা তো বুঝলাম, কিন্তু একই যৌগের মধ্যে কি একসাথে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এই তিনটেই কি একসাথে থাকতে পারে? এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, থাকতে পারে। যেমন এই 9 নম্বর উদাহরণটি দেখো কি রয়েছে,
CH3 single bond, CH2 single bond, C triple bond, C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH2। এই উদাহরণটি দেখো, এখানে ট্রিপল বন্ডও রয়েছে আবার ডাবল বন্ডও রয়েছে। এখন প্রশ্নটা হলো প্রাধান্য কাকে দেব, ডাবল বন্ডকে নাকি ট্রিপল বন্ডকে? দেখো এই 9 নম্বর উদাহরণটির ক্ষেত্রে আমি যদি বাদিক থেকে কাউন্টিং করি তাহলে ট্রিপল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে, 3 নম্বর পাচ্ছে। আর আমি যদি ডান দিক থেকে কাউন্ট করি তাহলে ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে, 1 নম্বর পাচ্ছে। তাহলে প্রশ্নটা হচ্ছে ছোট সংখ্যাটা কাকে দেব, ট্রিপল বন্ডকে নাকি ডাবল বন্ডকে? এর অ্যান্সারটা হচ্ছে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড কোনো যৌগে একসাথে থাকলে আমরা সব সময় ডাবল বন্ডকে ছোট সংখ্যাটা দেব। প্রথমে ডাবল বন্ডকে ছোট সংখ্যা দেব, তারপরে তারপর ট্রিপল বন্ডেরটা হবে। তাই এর নামকরণে আমরা ইউজ করব ডাবল বন্ডকে 1 নম্বর দেব আর ট্রিপল বন্ডকে আমরা 4 নম্বর দেব। সব সময় মনে রাখবে যে ডাবল আর ট্রিপল বন্ড কোনো যৌগে একসাথে থাকলে আমরা সবসময় যেই পাশ থেকে দেখব যে ডাবল বন্ডটা ছোট সংখ্যা পাচ্ছে সেইটাই ব্যবহার করব। তাই এই যৌগটার নামকরণটি হবে হেক্স 1in3 আর আমি একটু আগে বলেছি যে ওয়ানটাই হচ্ছে একমাত্র পজিশন যেটাকে আমরা নামকরণে চাইলে নাও লিখতে পারি। তাই আরেকভাবেও নামকরণটা লেখা যায়, সেটা হচ্ছে হেক্সেন 3 এটা হচ্ছে এই যৌগটির IUPAC নাম। তো এবার পরের 10 নম্বর উদাহরণটি দেখা যাক। দেখো কি রয়েছে, CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড, CH। তো আমি কি বলেছিলাম, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একসাথে কোনো জৈব যৌগে থাকলে যেই পাশ থেকে কাউন্ট করলে ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে, আমরা সেই পাশের কাউন্টিংটাকেই বেশি প্রাধান্য দেব। তো এখানে দেখো বাদিক থেকে কাউন্টিং করলেই ডাবল বন্ডের কার্বনটা ছোট সংখ্যা পাচ্ছে, 4 নম্বর পাচ্ছে, আর ট্রিপল বন্ডেরটা 7 নম্বর পাচ্ছে। তাই আমরা বাদিকের কাউন্টিংটাকে বেশি প্রাধান্য দেব। তো এই যৌগটির IUPAC নামকরণ হবে, শব্দমূল হবে অক্ট। যেহেতু 8টি কার্বন রয়েছে তাই শব্দমূল হবে অক্ট। আর সবার প্রথমে লিখতে হয় ডাবল বন্ডের পজিশনটা, তারপরে লিখতে হয় ট্রিপল বন্ডের। তো তারপর হবে 4in, তারপর হবে 1in। তো এটাই হলো এই জৈব যৌগটির IUPAC নামকরণ। তো এখন এই 11 নম্বর উদাহরণটির IUPAC নামকরণ কী হবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। সো আজকের এই পার্ট এ আমরা IUPAC নমেনক্লেচারের প্রিফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমরা দেখলাম মলিকিউল এর মেইন কার্বন চেইনের বাইরে যেসব সাবস্টিটিউয়েন্ট থাকে সেগুলোকে প্রিফিক্স হিসাবে কীভাবে নামের শুরুতে লিখতে হয় এবং নাম্বারিং অনুযায়ী তাদের পজিশন কীভাবে নির্ধারণ করতে হয়। তার সাথে আমরা বেশ কিছু এক্সাম্পল সলভ করেছি যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে একটা কম্পাউন্ডের কমপ্লিট নাম তৈরি করতে গেলে আমাদের 3টে জিনিস মাথায় রাখতে হবে, ওয়ার্ড রুট, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। আগের পার্টগুলোতে আমরা ওয়ার্ড রুট এবং সাফিক্স নিয়ে আলোচনা করেছি, আর আজকের পার্টে প্রিফিক্সটা ক্লিয়ার করলাম। নেক্সট পার্টে আমরা পুরো IUPAC নমেনক্লেচারের স্টেপ বাই স্টেপ রুল ফলো করে কমপ্লেক্স এক্সাম্পল সলভ করব। সো ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের পার্ট মিস না করো।